একদিন ভর দুপুরে আব্বু কোথা থেকে এক বাবরি চুলওয়ালা ছেলেকে ধরে এনে বলল, এখন থেকে ও আমাদের বাড়িতে থাকবে। আমি যার পার নাই অবাক। বাহিরে একটা ছেলেকে বাসায় রাখা, যার মাথায় আবার কোকড়ানো লম্বা লম্বা চুল। একে তো এরকম নীতিবিরোধী কাজ আব্বুর সঙ্গে যায় না। তার উপর ওই ছেলের চাহনি উদ্ভ্রান্তের মতো, যেগুলোর কোনোটাই আব্বু পছন্দ করেন না। আমি আকাশ থেকে পড়লাম যেন। ছোট ভাই রোহানকে ডেকে বললাম, কেমনি কি? রোহান ভুরুকুসকে বলল, আই ডোন্ট নো। এরপর মাকে গিয়ে ধরলাম, ও মা, আব্বু কোথাকার এক ছেলেকে নিয়ে এসেছে, কি জানি। ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পেরে আমি এদিক সেদিক পায়চারি করতে লাগলাম। দিনটা অতিবাহিত হয়ে রাত নামল। সারাদিনে বারবার দেখা হওয়া সত্ত্বেও বাবরি চুলওয়ালা আমার দিকে একবারও তাকায়নি। আশেপাশে যে কোনো মেয়ে আছে সেদিকে তার ভ্রুক্ষেপই নাই। সে মাথা নিচু করে বসে আছে নিশ্চিন্ত মনে। অবশেষে দাদাভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, ও দাদু, আব্বু কি ঘর জামাই নিয়ে আসলো নাকি? দাদুভাই ভুরু কুঁচকে চশমার ওপর দিয়ে আমাকে দেখার চেষ্টা করলেন। আমি আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করলাম। না মানে কে উনি? আমাদের বাসায় থাকবে মানে কি? ওর নাম মঞ্জির। এখন থেকে রোহানকে পড়াবে, কিছুদিন থাকবে আমাদের ওখানে। ও আচ্ছা, কিছুদিন? আমি তো ভাবলাম চিরদিন। দাদুভাই চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে বলে দিলেন, মঞ্জির যখন বাসায় থাকবে তুমি রুম থেকে বের হবা না, এটা তোমার বাবারই আদেশ। ওর আশেপাশে তোমাকে দেখলে তোমার বাবা খুব রেগে যাবে। আমি বাঁকা ঠোঁটে হেসে বললাম, এরকম আজব দেখতে একটা ছেলের আশেপাশে আমি কেন ঘুরব? আমার রুচি কি এতই খারাপ নাকি? তা আমি খেয়াল করিনি ভেবেছ? বারবার উকি ঝুঁকি মারছ যেন ছেলে মানুষ কোনোদিন চোখে দেখনি। আমার ইগোতে খুব লাগলো কথাটা। অপরিচিত মানুষ হিসেবে সামান্য কৌতূহল দোষের কিছু না, এভাবে বলার কি আছে? বললাম, আজ আমি যুবতী বলে এত আজেবাজে কথা শুনতে হয়। ছোট্ট শিশু হলে এত বড় কথা দাদু বলতে পারতে। তুমি আসলে ছোট্ট শিশু নও, বড় হয়েছ। বড়দের মতো চিন্তা করো। ওকে, বড়দের মতো বলছি। মণ্ডল সাহেবের মাথায় হঠাৎ কিসের ভূত চাপলো? হুট করে একটা বাইরের লোককে বাসায় জায়গা দেয়া না মিলাতে পারছি না। বাইরের লোককে বাইরের লোকের জায়গাতেই থাকতে দাও দাদু ভাই। ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথা করা লাগবে না। তোমার বাপের এসব পছন্দ না। আমি বললাম, তুমি না আমার বন্ধু, এই তোমার বন্ধুত্ব? বন্ধুর সঙ্গে কেউ এত রুটলি কথা বলে? যাই হোক, এবার বলো তো, ছেলেটা কি এতিম? থাকার জায়গা টাকা নাই? এতিম না, টাকা পয়সার কষ্টে আছে। তোমার বাপের খুব বড় উপকার করেছে শুনলাম, সেজন্য নিজে বাসায় টেনে এনেছে। কি সেই মহান উপকার? আবার বলছি, এত কৌতূহল থাকা ভালো না, সময় হলে জানতে পারবা। খবরদার ওর আশেপাশে যাইবা না। তোমার বাপ রেগে গেলে কিন্তু খবর আছে। আমি আর কথা বাড়ালাম না। আজকে দাদু ভাইয়ের মন মেজাজ ভালো নয়। মন ভালো থাকলে আমার সঙ্গে মশকরায় মেতে উঠত। ঝামেলা কিছু একটা হয়েছে বই কি, আমি জানি না কেবল। রাতে খাবার টেবিলে আব্বু বলল, মঞ্জির শুধু রাতে আমাদের বাড়িতে ঘুমাবে আর সারাদিন শোরুমে সময় দিবে। সকালের দিকে রোহানকে পড়াবে। আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, পাইছো কোথায়? আব্বু চোখ কপালে তুলে তাকালো, তারপর পুনরায় ভাত খেতে খেতে বলল, কুড়িয়ে পাইছি খুশি। না, কিভাবে খুশি হই? আজীবন আমার ব্যাপারে 101টা নিষেধাজ্ঞা, অথচ নিজে এখন বাইরের লোকেদেরকে বাড়ির ভেতর জায়গা দিচ্ছ। ব্যাপারটা তোমার সঙ্গে যায় না মিস্টার মণ্ডল সাহেব। আব্বু খাওয়া থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। আমি সবার মুখের দিকে এক পলক চোখ বুলিয়ে নিলাম। দাদুভাই বিরক্ত হয়েছে আমার প্রশ্নে। আশ্চর্য, আমি ভুল কি বললাম? বাকি খাবারটুকু আমার গলা দিয়ে নামতে চাইল না। বড় হওয়ার পর থেকে আমার প্রতি প্রত্যেকের আচরণ অদ্ভুতভাবে বদলে গেছে। এসব মেনে নেওয়া আমার জন্য কতটা কঠিন কেউ যদি বুঝত। সেই ছোটবেলা থেকে আব্বুর সঙ্গে সম্পর্কটা আমার একটু বেশি খুনসুটিময় ছিল। আব্বুর ছেলে নেই, 3 মেয়ের মধ্যে আমি সবার ছোট।
সে কারণে আদর আর আহ্লাদ দুটোই আমার বেলায় জুটেছে বেশি। সাধারণত বাপ মেয়ের সম্পর্ক এমন হয় না। ছোটবেলা থেকে যতটা না মায়ের সঙ্গে ঘেঁষে বড় হয়েছি, তার চেয়ে বেশি সময় থেকেছি আব্বুর সঙ্গে। আব্বুর একটা কাপড়ের শোরুম আছে। ক্লাস 8-এ ওঠার আগ পর্যন্ত প্রতিদিন আব্বুর সঙ্গে আমি শোরুমে বসে থাকতাম আর রাজ্যের গল্প করতাম। ছোট্ট থেকে আব্বু তার মনের সব কথা আমাকে খুলে বলতো, আর আমিও তাই। আম্মুর চাইতে আব্বুর সঙ্গ আমার বেশি ভালো লাগতো। অথচ 8-এ ওঠার পর থেকে অদ্ভুতভাবে পাল্টে যেতে লাগলো সব কিছু। আব্বু আমার জন্য দোকানে যাওয়া বন্ধ করে দিলেন, বাড়ির ডিশ সংযোগ কেটে দেওয়া হলো, টেলিভিশনটা নষ্ট হয়ে গেলে ওভাবেই ফেলে রাখলো, আজ যে পর্যন্ত ঠিক করা হয়নি। সবাই আমার ব্যাপারে একটু বেশি কঠোর। একদিন চিৎকার করে জানতে চাইলাম এর কারণ কি, কেন আমি আর দোকানে যেতে পারবো না। আব্বু শান্ত গলায় বললেন, তুমি বড় হয়েছ। বড় হলেই কি সব কিছু এভাবে বদলে যায়? বড় হলে কি মেয়ের সঙ্গে বাবার আচরণও বদলে যায় নাকি জানি না। আমি শুধু জেনেছিলাম আমি দেখতে অতিরিক্ত সুন্দরী, সে কারণে আমাকে নিয়ে সবার অনেক চিন্তা। সুন্দরী হোক বা বড় হওয়া হোক, এর কোনোটাই আমি চাইনি। তবে আরেকটু বড় হতে হতে আমি বুঝতে শিখলাম আব্বুর একটা অদ্ভুত রকমের ভয় পুরুষ মানুষদের নিয়ে। আমার বড় 2 বোনকে খুবই ছোটোবেলায় উনি বিয়ে দিয়ে দিয়েছিলেন। তারাও বেশ সুন্দরী ছিল। আমার বেলায় সেটা পারেননি, কারণ আমি অনেক শিশুসুলভ ছিলাম। আমাকে সবাই অসম্ভব স্নেহ করত, বিয়ে দিলে বিপদে পড়তাম। এটা প্রায় শুনি আমি। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখন আব্বু মাঝে মাঝে নিজে আমাকে ভার্সিটিতে নিয়ে যায়। সবসময় কড়া নজর, আমার মোবাইল, আমার ল্যাপটপ সব কিছুর অ্যাক্সেস আব্বুর কাছে। উনি কোনো পুরুষ মানুষকে আমার সঙ্গে কথা বলতে দেন না। প্রেম তো দূরের কথা, কার সত্ত্বে সৌজন্য সূচক আলাপ করাও নিষেধ। আব্বুর ভয় পাশে কোনো বিপদে পড়ে তার মেয়ের জীবনে হুমকি নেমে আসে। আব্বু চায় সারা জীবন আমাকে রাজকন্যার আসনে বসিয়ে রাখতে। আব্বুর কথা মতো বেশ কয়েকদিন বাবরি চুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো না। ছেলেটা ওই ব্যাপারে বেশ সপ্রতিভ। রোহান বলেছে ছেলেটা সারাক্ষণ দৃষ্টি নত করে রাখে, কখনো ভুলবশত আমার রুমের দরজার দিকে তাকায়নি অবধি। পরে অবশ্য জেনেছি আব্বুর 10 লক্ষ টাকার একটা গ্যাঞ্জাম হয়েছিল। ওই বিপদে ঢাল হয়ে এসেছিল বাবরি চুল। আব্বুকে এই হেল্প করার কারণে আব্বুর হৃদয়ে বিশাল বড় জায়গা করে নিয়েছে সে। তাই একেবারে বাড়িতে আশ্রয় নিয়ে আসা। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছি, হঠাৎ রাস্তায় ওনার সঙ্গে দেখা। আমি এক পলক তাকে দৃষ্টি ফিরিয়ে নিলাম। বাবরি চুলের চুলগুলো আগের চাইতে সাইজে ছোট করে ছাঁটা হয়েছে। নিশ্চিত এটা আব্বুর কাজ। আব্বু ছেলেদের বড় চুল পছন্দ করেন না, তবে চুলগুলো এখনও আগের মতোই কোঁকড়ানো। কাছাকাছি আসতেই ছেলেটা আমাকে সালাম জানালো। আমি হাসি ধরে রাখতে পারলাম না। আমার কি সালাম পাওয়ার বয়স হয়েছে নাকি? ঠিক করে হেসে ফেললাম। ছেলেটা খানিক হকচকিয়ে গেল। রাত্রিবেলা রোহান এসে জিজ্ঞেস করল, আপু তুমি আজকে স্যারকে দেখে হেসেছো কেন? স্যার জানতে চেয়েছে। কোন স্যার? মুনজির স্যার। হে, ওই বাবরি চুলকে আবার স্যার ডাকতে হয়? উনি খুব ভালো পড়ায়, তাই নাকি? ব্রিলিয়ান্ট। অনেক ব্রিলিয়ান্ট। শুধু তাই না, খুবই ফ্রেন্ডলি। আমার লাইফটাই উনি চেঞ্জ করে দিয়েছে আপু। মাত্র কয়েকদিনই তোর লাইফে কী এমন চেঞ্জ আসলো তুই বুঝবি না। হি ইজ এ জ্যাম। ওনার আশেপাশে বসে থাকলেও ভালো লাগে। হয়েছে যা সর সামনে থেকে। আসছে জ্যামের প্রশংসা করতে। যে আমার চেহারার নাম রাখছে পেয়ারা। আমার স্যারকে নিয়ে উল্টাপাল্টা বলবা না আপু। ওকে, বললাম না, যা ভাগ। আপু, স্যারের প্রশ্নের উত্তরটা দাও। কিসের উত্তর? হাসছো কেন? তোর স্যারকে বলিস ওনার চেহারাটাই কমেডিয়ানদের মতো দিলদার টাইপের, এজন্য ওনাকে দেখলে হাসি পায়। এবার সর আমার সামনে থেকে। রোহান চলে গেল। আমি খানিকক্ষণ হাসলাম। পরক্ষণে মনে পড়লেও যদি সত্যি সত্যি এটা গিয়ে ওনাকে বলে দেয়, সিসি ছেলেটা ব্যাপক বিব্রত বোধ করবে তো। সামনেই চাচাতো বোনের বিয়ে। বড় চাচা এসে আজকে সবাইকে দাওয়াত করে গেলেন। মা আর আমাকে নাকি আগে ভাগে গিয়ে হাজিরা দিতে হবে। চাচা তো রীতিমতো জোরাজুরি করতে লাগলেন, মীরাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। কিন্তু বাবা কোনোভাবেই রাজি হলেন না।
বিয়ে মানে ধুমধারাক্কা। আমার সাদামাটা জীবনে খানিকটা নতুনত্বের আমেজ টের পেয়ে আমি যার নেই খুশি। জীবনটা খুব একঘেয়ে হয়ে উঠেছিল। সেই যে একদিন বাবরি চুলওয়ালা বাড়িতে এলো, সেদিন খানিকটা অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলাম। তারপর পুরনো দিনলিপিতে যাপিত হচ্ছিল জীবন। বাবরি চুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন। টেরও পাওয়া যায় না এই বাড়িতে বাইরের কেউ একজন আছে। আমাদের বাড়িটা দোতলা। বাবরি চুলকে নিচতলা একটা রুম দেওয়া হয়েছে। আমি খুব বেশি প্রয়োজন ছাড়া নিচে নামি না। সেও বোধহয় তার রুম থেকে বের হয় না। শুনেছি সকাল 9টার মধ্যেই সে বের হয়ে যায়, একেবারে রাত 11টা-12টায় আসে। আমি শুধু গভীর রাতে গেট খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ পাই, এছাড়া তার উপস্থিতি কখনো টের পাইনি। এভাবেই একদিন তাকে নিয়ে আমার সমস্ত কৌতূহলে ভাটা পড়ে গেল। দাদার 4 ছেলে 2 মেয়ে। আমার বাবা তন্মধ্যে সবচেয়ে বড়। গ্রামের দিকে দাদার পুরনো ভিটায় আব্বুর ছোট 2 ভাই পরিবার সহ থাকেন। সবাই মিলেমিশে আছে সেখানে। শুধু ছোট চাচা ইউরোপে পাড়ি জমিয়েছেন। শুনলাম বিয়েতে নাকি ছোট চাচাও আসবেন, তাই আমার আনন্দের সীমা রইল না। আমি, মা আর রোহান দাদুর সঙ্গে গ্রামে চলে এলাম। সবার সঙ্গে গল্প করে কেটে গেল পুরো একটা দুপুরবেলা। এরপর দাদির ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। দাদি চলে গেছেন বেশ কয়েক বছর। এখনও তার বিছানায় এলে আমি দাদির গন্ধ পাই। আমার কি যে ভালো লাগতো পান সুপারির ঘ্রাণ লেগে থাকা দাদির বালিশের কভারের গন্ধ। ঘরের সমস্ত ফার্নিচার এখনও আগের মতোই আছে। ঘর জুড়ে একটা আটপৌড়ে গন্ধ। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি। ঘুম থেকে উঠে বিছানার পাশের জানালাটা খুলে দিলাম। বিছানায় মুখ গুজে সামান্য চোখ দুটি তুলে তাকালাম উঠানের দিকে। বাবরি চুলালাকে দেখে চমকে উঠলাম আমি। সে এখানে কেন আসবে? মনের ভুল হয়তো না। চোখ কষলে আবারও তাকালাম। পরন্ত বিকেলে লালচে রোদ সুপারি পাতার ফাঁক দিয়ে তার গায়ে এসে পড়েছে। টঙের ওপর বসে গল্প করছে উনি, দাদু ভাই, মেজো চাচা আর 2 জন লোক ওর কথা শুনছে। সবার মুখে হাসি, নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে। আমারও ইচ্ছে করছে গিয়ে ওনার কথা শুনি, কিন্তু আমি তো রোহান নই। খানিকক্ষণ পর মেজো চাচি এলেন আমাকে ডাকতে, মীরা, মীরা, উঠবা না? উঠে পড়েছি। গরম গরম পিঠা, ধোয়া ওঠা পিঠা ভাজতেছি, আসো খাবা। চাচির সঙ্গে বের হতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। চাচি, ওই লোকটা যে এখানে এসেছে, ওনাকেও কি আজকে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, কেন? বিয়ে তো এখনও 3-4 দিন পরে, এত আগে ভাগে ওনাকে এখানে আনার কি দরকার? সত্যি বলতে এটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে। ওনাকে ভাইজান পাঠাইছে তোমার আব্বা কাজকর্মে হেল্প করার জন্য। বাড়িতে কত কাজ দেখো না। সবাই মিলে আলোচনা করতেই তো বসেছে কিভাবে কি করা যায় এসব নিয়ে। ও আচ্ছা, আলোচনার নামে মজমা বসাইছে। কি হয়েছে তোমার মীরা? কিছু না। বড় হয়ে ভাল লাগতেছে না চাচি? চাচি হেসে বললেন, লাগবে লাগবে, জীবনে কেউ এলে পরে ঠিকই ভালো লাগবে। বাড়ির ভেতরে টিনের চালার নিচে খোলামেলা প্রশস্ত রান্নাঘর। তাতে রয়েছে কয়েকটা মাটির চুলা। আম্মু বসে আছে পাশেই, বড় চাচি পিঠা ভাজছেন। আমি গিয়ে পিড়ি নিয়ে বসবো এমন সময় চাচি একটা প্লেট দিয়ে এগিয়ে বসলেন। নাও, এগুলো টঙে দিয়ে আসো। কোথায়? তোমার দাদাদের ওখানে। আমি হতচকিত খেয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মু আমার দিকে চেয়ে আছে। বড় চাচি আবার বললেন, 2টা প্লেট নিয়ে যাও। ওখানে কেন খাবে? বাড়িতে বসার জায়গা নেই, পাগল মেয়ে। ওখানে সবাই বসে কথা বলছে, যখন ওখানে দিয়ে আসো। কথা বলতে বলতে খাক। আমি তো যেতে পারবো না। কেন? আব্বু নিষেধ আছে। আব্বুর কিসের নিষেধ? ওই বাবরিওয়ালার আশেপাশে যাতে না যায়, এজন্য কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আমার বাপ। মেজো চাচি ফিক করে হেসে ফেললেন। বড় চাচি বললেন, তোমার বাপ এখানে নাই, যাও দিয়ে আসো। না, আমি যাব না। বাড়িতে আর কেউ নেই রে বাবা। তুমি বাচ্চা মানুষ, গেলে কিছু হবে না। আমি বাচ্চা মানুষ? এই ভদ্রমহিলা সারাক্ষণ বলে আমি বড় হয়ে গেছি। কথাটা বলে মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। মা বিব্রত। মেজো চাচি বললেন, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না, আমি যাব না। এতক্ষণ পর মা মুখ খুললেন, যা, এত ঢং করছিস কেন? আমি আশ্চর্য হলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেজো চাচি আমার হাতে পিঠার প্লেট ধরিয়ে দিয়ে ঠেলতে লাগলেন।
ভাষা ফিরে পেতে আমি মাকে বললাম, বলার সঙ্গে নাচতে নাচতে চলে যেতাম, তখন তুমি আমাকে 1000টা কথা শুনিয়ে দিতাম। হইছে, এবার যা তো। আমি মেজো চাচির সঙ্গে সেই আসরে যাওয়ার জন্য পা বাড়ালাম। যত অগ্রসর হই আমার দৃষ্টি গভীর হতে থাকে। ভুরুকুসকে আমি কেবল বাবরি চুল আলোকে দেখছি। মনে হচ্ছে আমার দৃষ্টি যেন একটা ক্যামেরা। আমি চোখের ক্যামেরায় তাদের ছবি তুলছি। ক্যামেরা শুধুমাত্র বাবরি চুল আলোকেই ফোকাস করছে, আর বাকিরা ব্লার হয়ে গেছে। আশ্চর্য। মেজো চাচি বললেন, কি হলো? আমি চাচির দিকে তাকিয়ে বললাম, কি হলো মানে? আশ্চর্য বললা কেন? ও আচ্ছা, মুখে আশ্চর্য বলেছি। মীরা, কি যে করো না তুমি, অদ্ভুত একটা মেয়ে তুমি বাবুরে। আমি হাসতে ভুলে গেলাম। এখন আমার ক্যামেরা তার ফোকাস ঠিক করতে পারছে না, শুধু বাবরি চুলালাকে আটকে আছে সে। মনে মনে নিজেই নিজেকে বললাম, ফালতু ক্যামেরা আমার, বাকিদের ছবি তোল, বাবরির দিক থেকে নজর নামা। আসর উপস্থিত সবাইকে সালাম দিয়ে আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে রইলাম। প্রতিবেশী একজন চাচা বললেন, মাশাল্লাহ মীরামা অনেক বড় হয়ে গেছো। আমি আবারও সৌজন্যতা সূচক হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি। চাচি কেমন আছে? ভালো। বাসায় যাও, তোমার চাচির সঙ্গে দেখা করে আসো। আমার আর যাওয়া, চাচিকে আসতে বলবেন মীরা বড় হয়ে গেছে, এখন ওর কোথাও যাওয়া নিষেধ। মেজো চাচি আমার হাত ধরে টান দিলেন। টানার ধরন দেখে বুঝলাম নির্ঘাত ভুল কিছু বলে ফেলেছি। এই কথাটার জন্য আবার পরে মায়ের কথা শুনতে হয়, সেই ভয়ে আমার হাসি বন্ধ হয়ে গেল। কিন্তু বাকিরা দেখে হাসতেছে। হঠাৎ বাবরি চুলালার দিকে তাকিয়ে দেখি সেও মুখ টিপে হাসছে। যাক, তার মানে সিরিয়াস ধরনের অপরাধমূলক কিছু বলিনি। সবাই যেহেতু হাসছে তাহলে ভালো কথাই বলেছি। চাচি চলেন। আমার দুলাভাই বললেন, বস এখানে, যাবি কেন? আমি দাঁতে দাঁত চিপিয়ে বললাম, যাকে নিয়ে বসে আছো তাকে নিয়ে থাকো, আমি এখানে বসলে বিয়ে আর খাওয়া হবে না। তোমার ছেলে আমার ঠ্যাং ভ্যাং ভেঙে। এবার কেউ হাসলো না, সবার মুখটা শুকিয়ে গেল মনে হচ্ছে। আমি আরও কিছু বলার আগে চাচি আমার হাত ধরে বললেন, চলো যাই, পিঠা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবা না। আমি চলতে চলতে একবার ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালাম। সবাই হাতে হাতে পিঠে নিচ্ছে। কেবল একজন খুব অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। এই চাহনির সঙ্গে আমার একেবারেই পরিচয় নেই। আমি ভুরু কুঁচকে ফেললাম। ক্ষণিকেই সে আবার অন্যদিকে তাকালো। আমি জানি না কোনো ভুল কিছু বলে ফেলেছি কি না। রাত্রিবেলা সবাই মিলে গল্পের আসর বসলো। কতদিন পর সেই পুরোনো আমেজ। বারান্দায় পাটি পেতে সবাই মিলে বসে আছি। বিকেলবেলা বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চারা পাশের একটা মাঠে খেলতে গিয়েছিল। শুনে খুব লোভ লাগছে আমার। মনে হচ্ছে যদি আমিও গিয়ে ওদের সঙ্গে খেলতে পারতাম। চাচাতো বোন টুসিকে বললাম, কাল যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। হি হি হি, তুমি বড় হয়েছ আপু, তুমি কিভাবে খেলবা? আমার মা বলে উঠলেন, ও বড় হয়নি টুসি, ও হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে ছোট ঢঙ্গি বাচ্চা। আমি বিরক্ত হয়ে বললাম, সব সময় আমার সঙ্গে এমন করো কেন আম্মু? দিন দিন তোমাদের জ্বালাতন বাড়াবাড়ি লেভেলে চলে আসছে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও একটা চলে যাই। কোথায় যাবি? বড় হলে তো বিয়ে দিয়ে দিতাম, বড় হওয়ার নামগন্ধই নাই তোর মাঝে। যত দিন যায় শুধু ছোট হচ্ছিস। বিয়ে দেওয়া লাগবে না, আমি ঠিক কোথাও একটা চলে যাব। কথাটা বলেই উঠে চলে এলাম। দাদির ঘরের দিকে পা বাড়ালাম আমি। বড্ড অভিমান হচ্ছে, সবাই কেন আমার সঙ্গে এমন করে। আমি জানি আমি বড় হয়েছি, বড় হয়ে গেলেই কি জীবন থেকে শৈশব হারিয়ে যায়, আনন্দ হারিয়ে যায়। আমার ভেতরে একটা আনন্দ মুখর সত্তা ওদের কারণেই মরে গেছে। দাদির ঘরটা অন্ধকার, বাইরের আলোক রশ্মি এসে পড়ায় সামান্য আলোকিত হয়ে উঠেছে দরজাটা। আমি সেই আলোয় দরজা ঠেলে ঘরে ঢুকে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম। সত্যি মাঝে মাঝে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে গেলে নিজের মতো যা ইচ্ছে হয় করতে পারবো। পরক্ষণে ছোট চাচার কথা মনে পড়ে গেল আমার। ছোট চাচা আমাকে অসম্ভব স্নেহ করেন। চাচাকে বলবো, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। চাচার ছেলে রোহানকে বাবা দত্তক নিয়েছে, তাহলে এবার আমাকে চাচার কাছে দত্তক দিয়ে দিব। আর ভালো লাগে না এসব।
হঠাৎ আমার সামনে একটা ফোনের আলো জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। অন্ধকারের মাঝে সে আলোকিত আলোতে হয়ে উঠল একটা মুখ, বাবরি চুল। আমার হার্টবিট এক লাফে চান্দে উঠে গেছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি এখানে কেন? সে বোধহয় আমাকে খেয়াল করেনি, করবে বা কিভাবে, পুরো রুম যে অন্ধকার। আমি বললাম, আপনি এখানে ভূতের মতো বসে আছেন কেন? সে ফিক করে হেসে বলল, আমি এখানে বিগত 1 ঘন্টা যাবত বসে আছি। আপনি ভূতের মতো নিঃশব্দে প্রবেশ করেছেন। ঘরে যে কেউ থাকতে পারে সেটা খেয়ালই করেননি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাই না? দরজা বন্ধ করেননি কেন? রোহান আসবে, রোহান থাকবে আমার সঙ্গে। এটা আমার ঘর, আমি এখানে থাকবো, আপনি যান এখন। এখানে আমাকে ঘুমাতে বলা হয়েছে। আশ্চর্য, আমি এখানে ঘুমাবো? আপনাকে আবার কে বলেছে এখানে ঘুমাতে? একটা ছেলে কিভাবে আমার সঙ্গে ঘুমাবে? ফাজলামো যত সব। মিস মীরা জি। আপনি কি ইচ্ছে করে এমন কথা বলেন, নাকি আপনি এরকমই অবুঝ? মানে একটু আগে যেটা বললেন, সচরাচর মানুষের মুখ দিয়ে এ ধরনের কথা আসে না। আপনি কি আসলে এরকম অবুঝ, নাকি ভান ধরেন? আমি স্তব্ধ হয়ে গেলাম। একটু আগে কি বলেছি আমি? খারাপ কিছু তো বলিনি। চুপ করে কয়েক সেকেন্ড ভাবলাম। সমীকরণ মেলাতে কষ্ট হলো না। যা বলেছি তাতে আমার বুদ্ধি যে হাঁটুর নিচে, এটাই প্রমাণিত হয়েছে। সত্যি কথাটা বলা উচিত হয়নি। আমি লজ্জিত স্বরে বললাম, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আপনি কথার নেগেটিভ অর্থ দাঁড় করালে আমার তো দোষ নেই। আমি বিষয়টা সহজভাবে বলেছি, আপনি অযথা নেগেটিভলি নিয়েছেন। আচ্ছা সরি। আপনার চাচা আমাকে এই রুমে ঘুমাতে বলেছে। আমি কালকে সকালে টুকিটাকি কিছু কাজ সেরে দিয়ে চলে যাব, তারপরে এই রুম আপনার। বুঝেছেন? ঠিক আছে। এটা আগে বললেই তো হতো। অযথা ভুল বুঝাবুঝি হতো না। আই এম সরি, যাচ্ছি। আমি বের হয়ে এলাম ঘর থেকে। আনন্দ হচ্ছে খুব, কেন জানি না। কয়েক সেকেন্ড ভাববার পরে ধরতে পারলাম, আজকে প্রথম সরাসরি বাবরি চুলালার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, এজন্য আনন্দ পাচ্ছি। তাদের এত এত রেস্ট্রিকশন থাকার পরও আমাদের ঠিক আলাপ হয়ে গেল। ইস, মিস্টার মণ্ডল যদি এই ঘটনা দেখত, নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। এটা ভেবে আরও এক দফা হাসি চলে এলো আমার। বিয়েবাড়ির মেহমানরা আসতে শুরু করেছে। আজকে এসেছেন আমার ফুপাতো ভাই বোনেরা। আমার মেজো আপাও বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে। সবার সঙ্গে গল্প আড্ডায় মুহূর্তগুলো খুবই ভালো কাটছে আমার। সন্ধ্যায় আসলো ছোট চাচা, সবাই জড়ো হয়েছে। চাচার মুখে বিদেশের গল্প শুনলাম। বাচ্চা কাচ্চারা মিলে চকলেট নিয়ে কয়েক দফা কারাকারি হয়ে গেল। রাতে ঘুমোতে এলাম চাচাতো ফুপাতো বোনদের সঙ্গে। মেঝে তো বিছানা করা হয়েছে, কেউ খাটে কেউ বা মেঝেতে জায়গা করে নিলাম। তারপর শুধু খুনসুটি আর হাসাহাসি। জীবনের এই দিনটার কথা আমার সবসময় মনে পড়বে। সকালবেলা হাঁটতে বের হলাম কয়েকজন মিলে। কাঁচা রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটবো, হঠাৎ দেখি একটা ভ্যান গাড়ি এদিকে আসছে। ভ্যানে বসে আছে বাবরি চুলওয়ালা। এত সাত সকালে সে কিভাবে আসলো? এক পলক তাকে আমি আর ওনার দিকে তাকালাম না। ছোট এক বোন ওনাকে দেখে হাই বলে হাত নাড়ালো। বাবরি চুল নিজেও হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি অবস্থা? ভ্যান গাড়ি দ্রুত চলে গেল। আড়াল হতে আবার নতুন আসা ফুফাতো বোনেরা জিজ্ঞেস করলো, কে রে ওইটা? এক কাজিন উত্তর দিল, মীরা আপু ভালো জানে। এবার প্রশ্ন হলো আমার দিকে, কিরে মীরা, তুই ভালো জানিস মানে? আমাদেরকে বলবি না কে ওই ছেলেটা? আমি ভ্রুক্ষেপহীন স্বরে উত্তর দিলাম, আব্বুর দোকানের স্টাফ। স্টাফ? এত হ্যান্ডসাম স্টাফও হয় নাকি? ওকে দেখার জন্য তো মেয়ে কাস্টমাররা প্রতিদিন আসবে। ও হ্যান্ডসাম? আমি ঠোঁট বাঁকা করে তাচ্ছিল্যের সুরে অন্যদিকে তাকালাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূরে। গল্প করতে করতে আবারও ফিরে এলাম বাড়িতে। এসে দেখি প্যান্ডেল সাজানো হয়েছে। আজকে বিকেলে গায়ে হলুদ। খুবই ব্যস্ত ভঙ্গিতে ছোটাছুটি করে বিভিন্ন কাজ করছে বাবরি চুলওয়ালা। মনে হচ্ছে তার আপন বোনের বিয়ে। ব্যাপারটা ভালোই লাগছে আমার। দুপুরের দিকে আমরা শাড়ি পরে সাজগোজ করছি। আমার ছোট ফুপুর শাড়ি ঠিক করে দিয়ে যখন কাঁধের ওপর পিন গুঁজে দিব, ফুপু বললেন, তোর জামাইকে দেখলাম। আমি ভাবলাম মজা করছে। মাঝে মাঝে বিভিন্ন বয়স্ক লোকেদেরকে নিয়ে সবাই মজা করে আমার সঙ্গে, গুরুত্ব দিলাম না। ফুপু আবার বললেন, ছেলেটা ভালোই আছে, মানাবে, তাই না রে? আমি ভাবলাম যে বোনটার বিয়ে হচ্ছে তার কথা বলছে। বললাম, ছেলেকে তো আমি দেখি নাই, তুমি দেখেছ? তুই দেখিসনি? না,
তুমি কোথায় দেখলা? বাইরে প্যান্ডেলে কাজ করছে। বিয়ের বর কেন প্যান্ডেলে এসে কাজ করবে আমার মাথায় ঢুকলো না। তবু এক দৌড়ে জানালার কাছে এসে বাইরে তাকালাম, উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা করলাম নতুন বর কোথায়। তেমন কাউকে দেখতে পেলাম না। ফুপুকে বললাম দাঁড়াও দেখে আসি। কাকে দেখতে যাবি? নতুন জামাইকে। পাগল। ফুপি কি যেন বলতে যাচ্ছিল, শোনার আগেই দৌড়ে বেরিয়ে এসেছি। প্যান্ডেলের কাজে ডেকোরেটের লোকজন আর বাবরির চুল ছাড়া কেউ নেই। আমি সেখানে এসে এদিক সেদিক খুঁজছি। বাবরি চুলকে জিজ্ঞেস করলো কাউকে খুঁজছেন? বাবরি চুল জিজ্ঞেস করলো কাউকে খুঁজছেন? আমি অন্যমনস্ক হয়ে উত্তর দিলাম নতুন জামাইকে দেখেছেন? কোন নতুন জামাই? যার বিয়ে হচ্ছে। উনি এসেছে নাকি? আসেনি। না। আমি চুপ করে ভাবতে লাগলাম ফুপু কেন আমার সঙ্গে এরকম মশকরা করলো। আবারও বাড়ির দিকে পা বাড়াবো এমন সময় বাবরি চুল বলল, আপনি খোপায় গাঁদা ফুল গুজেছেন কেন? আপনার তো বিয়ে নয়। মেয়েরা হলুদের অনুষ্ঠানে এভাবে খোপায় গাঁদা ফুল দেয়? ও আচ্ছা, জানা ছিল না, সুন্দর লাগছে। আমি চমকে উঠলাম। ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ক্ষণিকের জন্য চোখের পলক ফেলবে না। তার চোখের ক্যামেরায় শুধু আমাকেই ফোকাস করা হয়েছে। দুনিয়ার আর কোনো কিছুই হয়তো সে দেখতে পাচ্ছে না। আমার দ্রুত হৃদস্পন্দন হতে লাগলো। এক দৌড়ে পালিয়ে এলাম আমি। বাড়িতে ঢুকে আর কারো সম্মুখে যেতে ইচ্ছে করছে না আমার। চুপচাপ একটা অন্ধকার রুমে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। ছেলেটার চোখ দেখে আমার খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে, অস্থির লাগছে বড্ড। যদিও এই দৃষ্টি আমার অচেনা, তবু আমি জানি এর নাম কি। আমি অনেক বইতে পড়েছি ঠিক এভাবেই গল্প উপন্যাসের নায়কেরা নায়িকার দিকে তাকায়, এভাবেই প্রেম হয়। তার মানে হঠাৎ আমার বাবার প্রতি আমার পরম শ্রদ্ধা জেগে উঠল। এই কারণেই বাবা আমাকে ওর আশেপাশে যেতে নিষেধ করেছে। এবার বুঝলাম বাবা আমাকে অনেক ভালোবাসে, এটা সত্যি। আমি যখন যা চাই সেটাই এনে দেয়। কিন্তু তাই বলে যার সঙ্গে তো আর বিয়ে দিতে পারবে না, যার তার সঙ্গে। যদি হুট করে কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি আর তাকে বিয়ে করতে চাই, বাবা তো না বলতে পারবে না, আর না বললেও আমি কষ্ট পাবো। অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পরে খেয়াল হলো মীরা বলে কেউ ডাকছে। আমি এবার আড়াল থেকে বেরিয়ে এলাম। মেজো চাচি বললেন কইছিলা? আমি চুপ করে রইলাম। চাচি বললেন মন খারাপ? না। চাচির শাড়ির কুচি ঠিক করে দিতে বললেন আমায়। এই কাজটা আমি খুব ভালো পারি, তবু এবার ঠিকঠাক ধরতে পারছি না, সব কিছু এলোমেলো করে ফেলছি। একসময় চাচি আমার হাত ধরে বললেন কী হয়েছে তোমার, বলো তো? কিছু না তো। এমন দেখাচ্ছে কেন তোমাকে? এমনি। মীরা, আমাকে বলো কী হয়েছে। আব্বুকে এতদিন ভুল বুঝতাম আমি, এখন মনে হচ্ছে আব্বুই ঠিক। আমার আসলেই কোনো যুবকের আশেপাশে যাওয়া উচিত না। কেউ কি কিছু বলেছে তোমাকে? না। আচ্ছা তুমি বসো, শাড়ি ধরতে হবে না। চাচি চলে গেলেন রুম থেকে। শূন্য ঘরে একা বসে রইলাম। অনেকক্ষণ পর কল দিলাম আব্বুর নাম্বারে। হ্যালো মীরা, বলো। আব্বু? আমি চুপ করে আসি। কয়েক সেকেন্ড এভাবেই কেটে গেল। এরপর আব্বু বললেন কি হয়েছে মা? তুমি খুব ভালো। দূর পাগলি, সব বাবাই ভালো, তুমি অনেক বেশি ভালো। কখন আসবা? এই তো পথে রওনা দিয়েছি। সাবধানে এসো, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আর হ্যাঁ, এসে আমার সঙ্গে দেখা করবা, আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো। আব্বু, আই মিস ইউ। পাগলি মেয়েটা। আব্বু কল কেটে দিলেন। আমার মনটা ভালো হতে শুরু করেছে। আমি ঠিক করলাম আর কখনোই বাবরি চুলওয়ালার সামনে যাব না। তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। কোনোভাবেই ওনাকে আমার কিংবা আমাকে ওনার প্রেমে পড়তে দেয়া যাবে না। এমন সময় আমার সেই ফুপু রুমে আসলেন, হাসি মুখে বললেন জামাইকে দেখে আসলি? তুমি মিথ্যে বলেছো কেন আমাকে? পাত্রপক্ষের বাড়ি থেকে কেউ আসেনি। কিসের পাত্রপক্ষ? আমি তো তোর জামাইয়ের কথা বলেছি। আমার জামাইকে আবার মস্করা করিও না তো। ফুপু আমার কাছাকাছি এসে বললেন জানলা দিয়ে দেখছি না আমি, তুই যে তোর জামের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললি, চোখে চোখে সে কি তাকানো? মানে কি এসবের? ওনাকে আমার জামাই বলছে কেন? সি। ফুপু হেসে বললেন সি করছো কেন পাখি? নিজে গিয়ে জামাইয়ের সঙ্গে দেখা করে আসলা, আবার বলো সি। আমি মুখ কঠিন করে তাকিয়ে আসছি ফুপুর দিকে। প্রচণ্ড বিরক্ত লাগছে আমার। ফুপু খানিকক্ষণ হাসলেন, হঠাৎ হাসি থেমে বললেন
তুই কি আসলে কিছু জানিস না মীরা? না তো, কি জানবো? ওই ছেলেটার সঙ্গে ভাইজান তোর বিয়ে ঠিক করেছে, এটা তুই জানিস না? আমি যেন আকাশ থেকে পড়লাম। হঠাৎ একটা তীব্র বাতাসে কান তালি লেগে যাওয়ার মতো অনুভূতি হলো আমার। হাত পা শিরশির করে উঠল। আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি। চাহনি দেখে ফুপু বুঝে গেলেন আমি এ ব্যাপারে জানি না কিছুই। ফুপি বললেন, ছেলেটাকে তোর বাবার অনেক পছন্দের, সে মনে মনে ঠিক করে রেখেছে তোর সঙ্গে ওর বিয়ে দিবে। আর একটু ভালো করে জানাশোনার জন্য ছেলেটাকে বাসায় থাকতে দিয়েছে, যাতে ওর অভ্যাস, স্বভাব, চরিত্র সব কিছু ভালো করে বোঝা যায়। কিন্তু তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তখন এটা করেই ছাড়বে। সবাই তো ছেলেটার প্রশংসা করছে শুনলাম, সবারই ওকে খুব পছন্দ হয়েছে। আর তো যাচাই বাছাই দরকার নেই, আমরা সবাই খুশি। বিয়ের পর তোকে বাড়িতে রাখতে পারবে, ভালোই হলো। আমরাও তো এমনই রকম চেয়েছিলাম, যাতে আমাদের মীরামণি বাসাতেই থাকে, আবার ভালো একটা ছেলের সঙ্গে বিয়েও দিতে পারি। আমি স্তব্ধ হয়ে গেছি। সত্যি আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার সম্মুখে। আমার বাবাকে আমি চিনি, নিজের আপনজন ছাড়া বাইরের কাউকে উনি বাসায় এনে রাখার লোক নয়। এজন্যই তাহলে বাবরি চুলকে আশ্রয় দেয়া। এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানানো হয়নি, কিন্তু কেন? আমি শান্ত স্বরে বললাম, তুমি কি শিওরে ব্যাপারে? তোর মা আমাকে বলেছে। মা আমাকে কেন বলল না? তুই বেশি লাফালাফি করিস, যদি কান্নাকাটি শুরু করে দিস, এজন্য বলে নাই। আবার দেখা যাবে সবার সামনে সব কিছু বলে ফেলবি, এই ভয়ে তোকে জানানো হয়নি। বিয়ের সিদ্ধান্ত নিলে সবাইকে জানালেই বা কি? তোমরা তো সবাই জেনেই গেছে। হ্যাঁ, কিন্তু তোর তো কথা ঠিক নাই। যদি ছেলেটার সামনে কিছু বলে ফেলিস, ছেলেটা তো জানে না ওকে এখনো প্রস্তাব দেওয়া হয় নাই। ভাইজান নাকি বলছে আরও কিছুদিন পরে ছেলেটাকে প্রস্তাব দেবে। আমি অস্ফুট স্বরে বললাম, তখন যদি উনি আমাকে পছন্দ না করে? তোকে পছন্দ করবে না এরকম কেউ জগতে আছে নাকি? তুই আমাদের রাজকন্যা। ওর আশেপাশে যেতে আমাকে নিষেধ করেছে কেন তাহলে? যার সঙ্গে বিয়ে হবে তার আশেপাশে গেলে সমস্যা কোথায়? ফুপু এবার বিরক্ত হয়ে বললেন, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম, এজন্য বলছে। সব কিছু জেনে বুঝেও তুই যেসব পাগলামি করিস, এসব দেখলে কোনো ছেলেই বিয়ে করতে রাজি হবে না। তুই সুন্দরী, তোকে দেখলে যে কেউ বিয়ে করতে পাগল হয়ে যাবে। এখন একটু মেচিউর হতে হবে মা মীরা, হুটহাট পাগলামি করা যাবে না। যা মুখে আসে বলে ফেলা যাবে না, যা মুখে আসে। আমি বিষাদগ্রস্ততায় ডুবে যাচ্ছি, চোখ ভিজে আসছে। ফুপুকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। কোনো মতে বললাম, এটা ঠিক না। যার সঙ্গে বিয়ে হোক তার জানা উচিত আমি কেমন, যে আমাকে ভালোবাসে দিয়ে আগলে রাখবে, আমার তাকে বিয়ে করা উচিত। ফুপু আমার দিকে তাকিয়ে রইলেন। আমি রুম থেকে দ্রুত বের হয়ে এলাম। আমার কান্না আসছে ভীষণ। এই কান্না আমি কাউকে দেখাতে চাই না। পেছন থেকে ফুপির গলা শোনা যাচ্ছে, কোথায় আছিস তুই মীরা? হে মীরা, যাস না মা, কিছু বলিস না ছেলেটাকে। হে মীরা। বাড়ির গেটে দেখা হলো বাবরি চুলালার সঙ্গে। একদম মুখোমুখি বলতে ইচ্ছে করলো অনেক কিছু, কিন্তু কিছুই বলতে পারছি না। অদ্ভুতভাবে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সরল চাহনি তার, নড়াচড়া করার বালাই নেই। স্থির চোখে আমাকে দেখছে, চোখের দৃষ্টি নিষ্পাপ শিশুদের মতো। এদিকে আমি চাইলেও রাগ দেখাতে পারছি না। আমার সমস্ত কথা গলায় আটকে গিয়েছে। ফলে আমার মুখখানা যে অসম্ভব কঠিন হয়ে উঠল তা কল্পনা করতে অসুবিধা হলো না। আমি তাকে পাশ কেটে চলে এলাম বাইরে। পেছন থেকে ডাক শুনলাম, মিস মীরা। থমকে দাঁড়ালাম আমি। সে বলল, আপনি নতুন বরকে খুঁজছিলেন তখন? বরপক্ষ আসবে একটু পরে। গোপন সূত্রে খবর পেয়েছি পাত্র আসবে আপনার বোনকে সারপ্রাইজ দিতে। আমি এই খবরে খুশি হতে পারলাম না। নতুন বর শব্দটা আমার মাথায় ঝনঝন করে বাজতে লাগলো। এই বাবরি চুলের ছেলেটা নাকি আমার বর হবে। ধুর। অজান্তেই ছুটতে শুরু করলাম আমি। কয়েক সেকেন্ড ধরে কেবল আকাশ বাতাস দিক বিদিক শূন্য হয়ে ছুটলাম। বাড়ির পাশে একটা পুরনো সুপারি বাগান, তার একদম গহীনে এসে থমকে দাঁড়ালাম আমি। বাড়ি থেকে মিউজিকের সাউন্ড ভেসে আসছে। হলুদের অনুষ্ঠান শুরু হবে একটু পরে। সবাই খুঁজবে আমাকে। তা সত্ত্বেও আমার ইচ্ছে করছে চুপচাপ এখানে বসে থাকি। হঠাৎ করে আমার জীবনের সমস্ত তরঙ্গ যেন থেমে গিয়েছে।
আমি ভাবতে ভুলে গেছি, আওয়াজ করতে ভুলে গেছি, নড়াচড়া করতে ভুলে গেছি। শান্ত হয়ে সুপারি গাছে হেলান দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। খুব অল্প সময়ে আমার জীবনে বিশাল বড় ঘটনা ঘটে গেছে। একটা বিয়ের খবর, সেই সাথে আমাকে ওর আশেপাশে যেতে নিষেধ করার কারণটা আমাকে খুবই পীড়া দিচ্ছে। আমি কি নির্বোধ? আমার বুদ্ধিশুদ্ধি কম, এটা জীবনে বহুবার শুনেছি, কখনো মানতে চাইনি। ভেবেছি আমি হয়তো খানিকটা বাচ্চাদের মতো আচরণ করে বসি, কিন্তু আমার নিজেকে কখনো নির্বোধ মনে হয়নি। আজ একই সাথে আমার মনে বিভিন্ন রঙের অনুভূতি, রাগ, অভিমান, ভালো লাগা। এখানে ভালো লাগা আসছে কোথা থেকে? ভালো লাগার মতো তো কোনো কিছু হয়নি। মাঝে মাঝে আমি নিজেই নিজেকে বুঝতে পারি না, বুঝতে চেষ্টা করতে চাইছি না। ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালাম। বাড়িতে ঢোকা মাত্র আমার বাবা হাসি মুখে ডাক দিলেন আমাকে, আয় মা, তোর আইসক্রিম গলে যাচ্ছে দেখে ফ্রিজে রেখেছি, ভালো করেছি না? আমার চোখ দুটো ছলছল করে উঠল। আব্বুর প্রতি প্রচণ্ড অভিমানে আমি তাকিয়ে থাকতে পারলাম না। সোজা চলে এলাম মেজো চাচির রুমে। আমার মায়ের গলা শোনা গেল, ডাকছে আমাকে। আমি ঠায় বসে রইলাম। আব্বুর সঙ্গে আমার একদমই কথা বলতে ইচ্ছে করলো না। হঠাৎ দেখি আমার আব্বু রুমে আসলেন। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। আব্বু এসে আমার পাশে বসলেন, বললেন, আমাকে জড়িয়ে ধরবি বলছিলি না? আমি চুপ। আব্বু আবার বললেন, কে যেন আমাকে মিস করেছিল। আমি এখনও চুপ। টের পেলাম আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আব্বু সেটা মুছে দিয়ে বললেন, আমার মীর আমাকে কেউ কিছু বলেছে? কাঁদছে কেন সে? আমি প্রচণ্ড অভিমানী গলায় বললাম, তুমি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছ? বাবা খানিকটা হতচকিত হয়ে গেলেন। হয়তো এরকম কিছু আশা করেননি। মুচকি হেসে বললেন, বাবার প্রতি তোর বিশ্বাস আছে না? দেখবি সিদ্ধান্তটা খুবই ভালো হবে, ওর সঙ্গে তুই অনেক ভালো থাকবি। আমাকে জানাও নেই কেন কেউ? আহারে মা আমার, রাগ করিস না, জানতাম তুই শুনলে মন খারাপ করবি, এজন্য বলিনি, সব ঠিক হয়ে যাবে। তোকে আমরা কোথাও পাঠাবো না, আমাদের বাসাতেই থাকবি তুই বাবার রাজকন্যা হয়ে। আমি চুপ হয়ে করে রইলাম। তবে আমার কান্নার গতি বাড়তে লাগলো। বাবা আমাকে আরও কাছে টেনে নিয়ে বললেন, মারে, তুই আমার চোখের মণি, সারা জীবন আমি চেয়েছি তোর চোখে যেন এক ফোঁটা পানি না আসে। তুই আমার সামনে কাঁদিস না। তোর যদি ওকে পছন্দ না হয় আমাকে বলতে পারিস। আমি হঠাৎ বলে উঠলাম, পছন্দ অপছন্দ করার সুযোগ দিয়েছো তুমি? আমাকে তো বলেছো ওর আশেপাশে যাতে না যাই। কি বিশ্রী ব্যাপার! যেন আমার চরিত্র খারাপ, আমার প্রতি তোমাদের কারো আস্থা নেই। আজকে ফুপুর মুখে আমার শুনতে হলো আমার জ্ঞান বুদ্ধি কম, কখন কাকে কি বলি সেই সেন্স নেই। এজন্য ওই ছেলে আমাকে বিয়ে করবে না। এর চেয়ে অপমানের একটা মেয়ের জন্য কি হতে পারে? আমি খুবই অপমানিত বোধ করছি মণ্ডল সাহেব, এই অপমানের দায় আপনার। আব্বু ফিক করে হাসতে গিয়ে হাসি আটকে ফেললেন। আমার হাত ধরে বললেন, ওকে, তোর ফুপুকে আমি কথা শুনিয়ে দেব আমার মেয়ের জ্ঞান বুদ্ধি কম। এটা কে বলেছে? আমার মেয়ে অনেক বুদ্ধিমতী, একটুখানি সরল, ওটা তো ভালো দিক। আমি এবার খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললাম, তাই বলে আমাকে তোমরা এই কারণে ওর আশেপাশে যেতে নিষেধ করবা? মানে এটা কোনো কারণ হলো? আমি ভাবতাম তুমি আমাকে কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে দিতে চাও না। কথাটা বলতে গিয়ে আব্বুকে ফোন দিয়ে কথা বলার সেই মুহূর্তটা মনে পড়ে গেল। ফুপির কথা শোনার আগ পর্যন্ত আব্বু ছিল আমার চোখে আমার সবচেয়ে আপনজন, আমার প্রতিরক্ষার ঢাল। আমি কি করে আব্বুকে এসব বলছি? নিজেকে সংযত করে বললাম, তুমি এত বড় ব্যাপারটা আমাকে বলতে পারতে। আমি কি এতটুকু ক্লোজ নই তোমার? বাবাকে এবার খানিকটা অপরাধী দেখালো। নিজের মন খারাপ হয়ে গেল আমার। আব্বু অপরাধীর মতো গলায় বললেন, আমি যাই বলি যাই করি জেনে রাখবি এটা তোর ভালোর জন্যই। তোর গায়ে একটু আঘাত আমি সহ্য করতে পারবো না মা। তোকে কেউ খারাপ কথা বলুক তা আমি চাই না, তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি সহ্য করতে পারবো না। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, যদিও আমি রাগ করে আসি তাও শুনবো। আব্বু হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রাগ ভাঙানোর জন্য আমি কি করতে পারি একটু চিন্তা করে বলবো, কিন্তু তুমি প্রস্তুতি নিয়ে রাখো, বড় কিছু চাইবো তোমার কাছে। পাত্রপক্ষ চলে এসেছে গায়ে হলুদের ডালা নিয়ে, সবাই ছুটে যাচ্ছে সেদিকে। আব্বু আমাকেও পাঠিয়ে দিলেন সেখানে। সবাই মিলে হই হুল্লোড় করে তাদেরকে বরণ করে নেওয়া হলো।
দেয়া হলো নাস্তা পানি, হাসিতে উল্লাসে নাচে গানে মুখর হয়ে উঠল বিয়ে বাড়ি। কিন্তু আমার মনে একটু আনন্দ দোল দিচ্ছে না, এক ধরনের বিষাদে ডুবে আছি আমি। আমাকে যে কারণে বাবরি চুলের আশেপাশে যেতে নিষেধ করা হয়েছিল তা এখনও হজম করতে পারছি না। আমার মতো চঞ্চলা পাখি আজকে এই হলুদ সন্ধ্যায় একেবারে চুপসে যাওয়া বেলুনের মতো শান্ত হয়ে আছে। একসময় মেজো চাচি বললেন, মীরা তোমার এখনো মন খারাপ? আমি ম্লান হেসে বললাম, না তো। তোমার মন খারাপ কি হয়েছে মা? কিছু হয়নি, আমার ছবি তুলে দাও। চাচির সামনে গিয়ে পোজ দিয়ে দাঁড়ালেন। আমি ছবিতে ক্লিক করেছি এমন সময় সেখানে সে দাঁড়ালো বাবরি চুল। চাচিকে বলল, আপনাকে ওখানে একটু যেতে হবে, লাইটের ব্যাগটা দিয়েছিলাম সেটা কোথায়? একটু কষ্ট করে বের করে দিন প্লিজ। চাচি ছুটে গেল ঘরের দিকে। বাবরি চুল আমাকে জিজ্ঞেস করলো, বরকে দেখেছেন? না। অথচ মনে মনে বললাম, দেখতেছি তো। আমার বরকে না? আমার বরের চেহারা সুরত ভালোই, নায়ক নায়ক একটা ভাব আছে, জামা কাপড় একটু কম স্টাইলিশ, টাকা পয়সা হলে জামা কাপড়েও নাটকীয় ভাব আসবে। অবশ্য পাঞ্জাবিতে ভালোই দেখাচ্ছে। বাংলা একটা বিখ্যাত গান আছে, বাবরি চুলওয়ালা ওরে লাল কুর্তাওয়ালা, সেই গানটা মনে হচ্ছে ওনার জন্যই লেখা হয়েছে। গানের রসিকতা বেঁচে থাকলে জিজ্ঞেস করতে হবে উনি আমার হবু বরকে কল্পনা করে গানটা লিখেছিলেন কিনা। বাবরি চুল চলে গেল, তবে রেশ রেখে গেল তার। আমার মনটা আগের চাইতে খুবই ভালো। চাচাতো বোনের নতুন বরকে দেখার জন্য এসে দাঁড়ালাম। সাধারণত এরকম অনুষ্ঠানে বর আসে না, শুধু বাড়ির লোকজনরা আসে। বর এসেছে কনেকে সারপ্রাইজ দিতে, ব্যাপারটা নাকি রোমান্টিক, সব এটা নিয়ে হাসাহাসি করছে। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাত্রকে দেখলাম। হঠাৎ করে আমার মুখে হাসি চলে আসলো। আমার ভালো লাগছে এই ভেবে যে আমার বর মশাই এই বরের চাইতে হ্যান্ডসাম। বাবরি চুল যদি হয় নায়ক, বাকিরা সেখানে সাইড নায়কের ক্যারেক্টার। মুসকে মুসকে হাসতে লাগলাম আমি। তবে আমি যে হবু বরকে পেয়ে খুবই খুশি সেটা কাউকে বুঝতে দেয়া যাবে না। এমনিতে আমার মানিজ্যত কম, মানিজ্যতের কাম সারা করে বসে আছি, আর কমতে দেয়া যাবে না। অনেক হয়েছে, এবার সবাই নতুন এক মীরাকে দেখবে। এমন সময় ছোট চাচাকে দেখতে পেলাম। চাচার কাছে গিয়ে বললাম, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মামনি, তোকে অনেক সুন্দর লাগছে আমার পরিমা, থ্যাংক ইউ। তুই কি সত্যি আমার সঙ্গে যাবি? আমি কি বলবো ভাবনায় পড়ে গেলাম। গতকাল অভিমানে চাচাকে বলেছিলাম আমাকে তোমার ওখানে নিয়ে যাও, এখানে আমার কোনো স্বাধীনতা নেই। কিন্তু এখন যদি আমি ইউরোপে চলে যাই, বাবরি চুলকে বিয়ে করবে কে? ছেলেটা তো বিয়ের আগে বউহারা হয়ে যাবে। আমার তো একটা মানবিকতা আছে, তাকে তো এভাবে বউহারা করতে পারি না। কিন্তু চাচার কাছে সেটা বলা যাবে না, সবাইকে দেখাতে হবে মীরা অভিমানী ইউরোপ চলে যেতে চায়। মীরাকে সবাই গাধা মনে করে, মীরা যে কত বড়ি ধরিবাস দেখাচ্ছি তোমাদের। আমি অভিমানী কণ্ঠে চাচাকে বললাম, যেতে তো চাই, কিন্তু আমার বাপ আমাকে কোথাও যেতে দেবে না। কেন? আমি তোর বাপের চেয়ে কোন অংশে কম? আমার ছেলে কি তোর বাপের কাছে দিয়ে দেয়নি? আমি দ্বিতীয়বারও ভাবিনি সেটা করতে। রোহান তার বাবাকে আব্বু বলে ডাকে, ও তোদেরই ফ্যামিলির অংশ হয়ে গেছে। তাহলে আমি যদি তোকে নিয়ে যেতে চাই, তোর বাবা কেন আটকাবে? আমি কিঞ্চিত ঠোঁট ভাঁজ করে বললাম, সেটাই তো, আমার ওপর তোমার চাচাগত একটা অধিকার আছে। কিন্তু আব্বু তো হাজার হলেও তোমার বড় ভাই, ভাইয়ের মুখের ওপর কিছু বলতে পারবে না? পারবো না কেন? আমি আজকেই তোর বাবাকে বলবো, তোকে আমি নিয়ে যাব আমার ওখানে, তারপর দেখব কে তোকে স্বাধীনতা না দেয়। ওখানে তুই যা ইচ্ছে করবি, যেখানে যেতে ইচ্ছা হয় যাবি, সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবি, অ্যাস্থেটিক রেস্টুরেন্টে বসে ছবি তুলবি। আমি মনে মনে ভাবলাম, ওসব জায়গায় নিজের স্বামী নিয়ে ঘুরতে পারলে ভালো হতো। চাচাকে যদি বলতে পারতাম বিয়ের পর্যায়ে হি হি। আমি মনে মনে যা বলি তা কখনো মুখে বললে লোকে আমার কথা শুনে হার্টফেল করতো। চাচা বললেন, চিন্তা করিস না, তুই স্বপ্ন দেখ, চাচু আসি তোর পাশে। থ্যাংক ইউ। চাচা চলে গেলেন। আমি ঘুরে ঘুরে বিয়ে বাড়ির আমেজ উপভোগ করতে লাগলাম। জায়গায় জায়গায় মহিলারা পোটলা হয়ে গল্পগুজব করছে, কার মেয়ের কী হয়েছে, কার জামে কোন আজগুবি কাজ কারবার করেছে, অমুকের বউ তমুকের মা। কোথাও আবার ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে গ্যাঞ্জাম করছে, ডেকোরেটরের পেস্ট কালার চেয়ার নিয়ে টানাটানি। এক বাচ্চা আরেক বাচ্চার চেয়ারে গিয়ে বসেছে, সে আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এক সাইডে আবার বিয়ের স্টেজ, সেখানে বসে আছে কনে, সবাই তার গায়ে হলুদ
লাগিয়ে দিচ্ছে নানান কিসিমের কারবার। শেক্সপিয়ার বলেছিলেন দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। উনি বোধহয় বাংলাদেশের গ্রামীণ বিয়েবাড়ি দেখেন নাই, কিন্তু জীবনানন্দ কি দেখেননি? ওনার লিখে যাওয়া উচিত ছিল, বাংলার রূপ আমি দেখিয়াছি তাই, দুনিয়ার রূপ খুঁজিতে চাই না আর, গ্রাম বাংলার বিয়েবাড়ি একটা রঙ্গমঞ্চ। আপন মনে এসব ভাবছি আর হাসছি। দেখতে পেলাম দাদুভাই একা বসে আছেন। আমি কি বললাম, খবর শুনেছ? কি খবর? তোমার নাতনি মীরা মণ্ডলের বিবাহের সংক্রান্ত খবর। দাদুভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বললেন, শুনেছি। তোমাকে আমি ফার্স্ট কি বলেছিলাম মনে আছে কি? বলেছিলাম না তোমার ছেলে ঘর জামাই নিয়ে এসেছে? বিশ্বাস তো করো নাই, কিন্তু ভাবছি কি জানো, তোমার ছেলে রুচিয়া তো খারাপ কি করে হয়? নিজে বিয়ে করেছে একটা পরী, আর নিজের মেয়ের জন্য পরীর বাচ্চা তো দূরের কথা, কোথাকার কোন বাউল ধরে নিয়ে আসছে। দাদুভাই চশমার উপর দিয়ে ভুরু কুচকে আমাকে দেখলেন। আমি বিরস মুখে বললাম, আমার কপাল খারাপ, ছেলের আর কি দোষ। কথাটা বলে চলে যাচ্ছিলাম। দাদুভাই বললেন, ছেলেটাকে আমার ভালোই লাগে, যার যেমন রুচি। দাদুভাই আবারও চশমার উপর দিয়ে ভুরু কুচকে তাকালেন। আমি দৌড়ে পালিয়ে মুখ টিপে হাসতে লাগলাম। আমার মনে যে কি সীমাহীন আনন্দ, এটা কেউ ঘুণাক্ষরে টের পাবে না। আমাকে গাধা বলা হয় খুব, তাই না? মধ্যরাত পর্যন্ত এসব হৈহট্টগোল চলতে লাগলো। ধীরে ধীরে কমতে লাগলো শব্দগুচ্ছ। বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে পড়েছে, একে একে মুরব্বীরা ঘুমের ঘরে বসে ঢুলছে। কেবল আমরা ইয়ং জেনারেশন বসে বসে আড্ডা মারছি আর মোবাইলের আলোয় চোখ দুটোকে জ্বালিয়ে খাচ্ছি। সারাদিনে অসংখ্য ছবি তুলেছি আমরা। গ্যালারির ছবিগুলো দেখতে লাগলাম। হঠাৎ চাষির ছবি সামনে আসলো। চাষির পাশে বাবরি চুল এসে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে একটা ছবি উঠে গেছে। এরকমই হয় গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের বেলায়, এরকম কত রঙ্গ যে হয়। আমি নায়িকা থেকে কোনো অংশে কম কিসে ভেবে আমি হাসতে লাগলাম। ছোট বোন ঝিকি বলল, আপু মিসমিস করে হাসছিস কেন? কই হাসছি? হাসছো না মানে? এই যে 36টা দাঁত দেখা যাচ্ছে, দাঁত বের করা হাসিকে মিসমিস হাসি বলে না, ওটাকে বলে অট্ট হাসি। এখন সর এখান থেকে। ঝিকি বলল, মোবাইলে কি দেখছিলা? কার সঙ্গে চ্যাট করছে বলো আপু? হুর দেখি। ঝিকি আমার মোবাইলটা হাত থেকে খপ করে কিনে নিল। মোবাইলের স্ক্রিনে বাবরি চুলের ছবি বের করা। সর্বনাশ, এই মেয়ে যদি সবাইকে বলে বেড়ায় আমি ওর ছবি দেখে হাসছিলাম, তাহলে তো আমার সমস্ত তাপস্যা শেষ। সবাই বুঝে যাবে আমার ভং। আমি মোবাইল নেওয়ার জন্য ধস্তাধস্তি করতে লাগলাম। ঝিকি উঠে দৌড় দিল, ওর পেছনে দৌড়াতে লাগলাম আমিও। মুরব্বীরা থামানোর চেষ্টা করছে, এতে আরও বড় বিপদ। তাদের হাতে পড়লে আমি ধরা খাবো নির্ঘাত। বুদ্ধি করে মৃদুস্বরে বললাম, একটা ছেলে মিকিকে পছন্দ করছে, মিকির জন্য নখ দিয়েছে আমাকে। মিথ্যা কথায় কাজ হলো। ঝিকি আর মিকি দুজনে যমজ বোন। মিকিকে পছন্দ করা মানে ঝিকিকে পছন্দ করা। যাকেই করুক না কেন, মুরব্বীদেরকে এসব জানানো যাবে না। নিজের স্বার্থ বাঁচাতেই ঝিকি উঠোনের দিকে দৌড় দিল। আমি পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলতে লাগলাম, ঝিকির বাচ্চা আমার মোবাইল দে। হঠাৎ থমকে দাঁড়ালাম। ঝিকির হাত থেকে কৌশলে মোবাইলটা কেড়ে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং বাবরি চুল। বাহ, একই তো বলে স্বামী। এভাবেই যুগে যুগে স্বামীরা বউদের বিপদে পাশে এসে দাঁড়ায়। ভাগ্যিস মোবাইলের স্ক্রিন অন্ধকার, না তো জায়গা মতো ধরাটা খেয়ে যেতাম আজ। ঝিকি বলল, ভাইয়া ফোনটা আমার হাতে দাও, আমি তোমাকে 500 টাকা দিব। শিওর? একদম শিওর? নগদ কসকসে নোট। আমার হাতে দিলে মীরা আবার আমাকে ধাওয়া করবে। আমাকে ধাওয়া করতে পারবে না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, ডিল। ঝিকি দাঁত কেলে বলল, ডিল ডান। নগদে 500 দিব। ফোনটা অন করে আমাকে বলো ছেলেটাকে। বাবরি চুল ফোনের পাসওয়ার্ড বাটন চেপে ধরল। আমি এরকম বিব্রতকর পরিস্থিতিতে জীবনে পড়ি নাই। 2 হাতে মুখ ঢেকে মাগোমা বলে বসে পড়লাম। আমার ফোনে কোনো লক দেয়া নাই, কোনোদিন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়নি। আমি 2 হাতে মুখ ঢেকে বসে আছি। বাবরি চুল বলল, অন্যের প্রাইভেসি নষ্ট করা মহা অন্যায়, কাজেই আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না, দুঃখিত।
আমি মুখ থেকে হাত সরিয়ে আশ্চর্য হয়ে তাকালাম। সত্যি বাবরি চুল ফোন উঁচু করে ধরে রেখেছে, স্ক্রিনের দিকে তাকায়নি। ঝিকিকে কথাগুলো বলে সে আমার কাছে এগিয়ে এসে বলল, এই নিন আপনার ফোন। আমি হতভম্ব অবস্থায় ফোনটা হাতে নিলাম। লোকটার প্রতি সম্মান বেড়ে গেল আমার। একটু হলেই তার কাছে আমার সম্মান নিয়ে প্রশ্ন উঠত। চলে যেতে আমি শক্ত করে ফোনটা হাতের মুঠোয় ধরে রেখে ঝিকিকে বললাম, কি বুঝলি, ওনার কাছ থেকে তোদের অনেক কিছু শেখার আছে। ঝিকি হতাশে বলল, আচ্ছা শিখবো, এখন বলো ছেলেটাকে। মামা বাড়ির আবদার, 500 টাকা দে, তাহলে বলবো। দেবো না, আমি এক্ষুনি তোমার আম্মুকে বলে দিচ্ছি। যা যা, যাকে ইচ্ছে বল। ঝিকি রেগে আগুন হয়ে আমার সামনে থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই একজন এসে খবর দিল, বাবা আমাকে ডাকছে। আমি চিন্তায় পড়ে গেলাম, অজান্তেই বাবাকে রাগিয়ে দিলাম না তো। ভয়ে ভয়ে ঘরের দিকে পা বাড়ালাম। দেখলাম সবাই মিলে আলোচনায় বসেছে। আমার হাত পায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। এই সামান্য বিষয়ে এত বড় মিটিং ডাকার কোনো মানে হয়? ভেতরে এসে বুঝলাম পরিস্থিতি যা ভেবেছিলাম তা নয়। আব্বু আমাকে বললেন, মা মীরা, তোর কাছে মেইলে একটা ফাইল আসছিল না, ওটা কি তোর মোবাইলে ডাউনলোড করা আছে? আমি হাফ ছেড়ে বাঁচলাম। তার মানে কাহিনী অন্য কিছু বললাম। না আব্বু, ওটা ল্যাপটপে ডাউনলোড করা আছে। আব্বু চিন্তিত হয়ে বললেন, তাহলে তো সমস্যা। কাল আমার একটা মিটিং আছে, একজন ইনভেস্টর আসবেন দেখা করতে, ওনার সঙ্গে বসার জন্য কাগজগুলো প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আমি আব্বুকে ভরসা দিয়ে বললাম, কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে কাল বাসায় যাব। বিয়ের আনন্দ রেখে তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ, তুমি যেহেতু বিয়ে বাড়ি রেখে মিটিংয়ে যাবে, আমিও যেতে পারবো। অনেক আনন্দ করেছি, তোমার মিটিং শেষ হলে আবার তো ব্যাক করবো এখানে, তাই না? হ্যাঁ, কাল ওই ধর দুপুরের দিকে আবার ব্যাক করবো। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। আব্বুকে খুবই নিশ্চিন্ত দেখালো। আমার ভালো লাগছে বাবাকে এইটুকু স্বস্তি দিতে পেরে। এরপর আব্বু বললেন, এখন ঝামেলা একটা, আমি তো ইংরেজি বুঝি না তেমন, ওনার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। আমার মেজো আপু বলে উঠল, তোমার জামাই পারবে আব্বা, ওকে নিয়ে যাও। আমার মেজো দুলাভাই সঙ্গে সঙ্গে আটকে উঠলেন, আর পাগল নাকি, আমি তো টুকিটাকি ইংলিশ পারি, ওই লোক আসবে জার্মান থেকে, ওনার সঙ্গে কথা বলার মতো ইংলিশ আমি পারবো নাকি? দেখা যাবে উনি বলবে একটা, আমি বুঝবো আর একটা, শেষমেশ আমও যাবে ছালাও যাবে। আমি বাবার দিকে তাকালাম। আমি ইংলিশ বুঝি, যদিও কথোপকথন চালানোর চেষ্টা কখনো করিনি, অতটা আত্মবিশ্বাস নেই। তবে কি আব্বুকে বলবো আমি তোমার সঙ্গে মিটিংয়ে থাকবো, আমার দ্রুত হার্টবিট হচ্ছে, বলবো কিনা উফ, ভাবতে ভাবতে উত্তেজনা কাজ করছে। আমার সময় বাবা বললেন, মঞ্জিরকে একবার জিজ্ঞেস করে দেখা দরকার, ও পারবে কিনা। দুলাভাই বলল, আমি এখনই যাচ্ছি আব্বা। মেজো দুলাভাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। চুপ করে রইলাম। হঠাৎ বেড়ে যাওয়া হার্টবিট আবার স্বাভাবিক গতিতে ফিরে আসলো। দুলাভাই ফিরে এসে বসলো, আরে এই ছেলেটা তো একটা ট্যালেন্ট, ওর পুরো শরীরে ট্যালেন্ট ফুলে বৃত্তি, ওর কথা শুনলে মনে হয় না ও বাংলাদেশের, এত সুন্দর করে ইংরেজি বলে। আব্বা আপনি ওকে নিয়ে যান। ঠিক আছে, তাহলে তো হলোই, কাজটা যেন হয়ে যায়, দোয়া করিও সবাই। আমি এক মিশ্র অনুভূতিতে পড়ে গেলাম। আব্বুর জন্য কাল একটা বিশেষ দিন। আমার বাবার বহুদিনের স্বপ্ন, নিজের এলাকায় একটা গার্মেন্টস দেয়ার, যেখানে এলাকার হতদরিদ্র মানুষেরা কাজ করবে। এলাকাতে উৎপাদিত হবে বিদেশি মানের কাপড়, তারপর সেগুলো দেশের বাইরে বিক্রি হবে। ভাগ্যের চাকা ঘুরে যাবে আমার এলাকার সোনার মানুষগুলোর। বাবার এই স্বপ্ন পূরণ হলে বাবার মতো আমারও ভীষণ আনন্দিত হব আমরাও। ঠিকমতো ঘুমাতে পারছিলাম না আমি। একদিকে বাবার জন্য আমার আনন্দ হচ্ছে, টেনশন হচ্ছে, অন্যদিকে এই ভেবে উত্তেজিত হচ্ছে যে কাল আমরা 3 জন একসঙ্গে যাব। আচ্ছা, আমরা কি সিএনজিতে যাব? বাবার সামনে কাল খুব ভদ্র হয়ে থাকতে হবে আমার। আচ্ছা, কোন ড্রেসটা পরবো আমি? ঘর ভর্তি মানুষজন ঘুমাচ্ছে বিছানার মেঝেতে। সবাইকে ঠেলে ঠুলে আমি উঠে এসে লাগেজ খুললাম। আমার জামা কাপড়গুলোর মধ্য থেকে খুঁজে খুঁজে সবচেয়ে সুন্দর জামা কোনটা সেটা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ বড় ফুফু বললেন, এত রাতে খসর খসর কে করে রে? আমি হুট করে ফোনের টর্চ নিভিয়ে ফেললাম। ফুফু বললেন, ঘুমা মীরা, অনেক রাত হয়েছে। আগত্তা জামা কাপড় ফেলে এসে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে উত্তেজনার ঢেউ।
বাবার সামনে একবারও বাবরি চুলের দিকে তাকানো যাবে না, কথা বলা যাবে না। কাল আমি থাকবো পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট আর লক্ষ্মী মেয়ে হয়ে। সকাল 9টায় রেডি হচ্ছে আমি, মা বারবার তাড়া দিচ্ছেন। আরও 1 ঘন্টা আগে বের হওয়ার কথা ছিল, আমি রেডি হতে দেরি করেছি। বাবা রেগে যাওয়ার আগেই রেডি হতে হবে। এদিকে উত্তেজনায় ঠিকঠাক কিছুই করতে পারছি না। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখি আমরা 2 জনে যাচ্ছি, আমি আর বাবা। আমি ভাবলাম বাবরি চুল হয়তো সামনে আছে, চুপচাপ রইলাম। কিন্তু বাজারে এসে সিএনজিতে ওঠার পরও বাবরি চুলকে দেখা গেল না। সে কোথায়? এটা তো বাবাকে জিজ্ঞেস করারও উপায় নেই। কৌতূহল চেপে রেখে বসে রইলাম। প্রায় মিনিট 10 পরে বললাম, তোমার ইংলিশে কথা বলার জন্য কাকে ঠিক করছো আব্বু? মঞ্জির থাকবো। আচ্ছা, শুধু আমরা 2 জনে যাচ্ছি তো, এজন্য জিজ্ঞেস করলাম। আমি অবশ্য ভেবেছিলাম আমি থাকবো মিটিংয়ে, যদি তুমি চাও আর কি। মঞ্জির পারবে, শুনেছি অনেক দক্ষ ইংলিশে। ও সকাল 6টার দিকে চলে গেছে। এতক্ষণে নিজের প্রশ্নের উত্তর পেয়ে আমি খুব খুশি হব নাকি দুঃখী বুঝতে পারলাম না। এত সাজুগুজু করা বৃথা। নিজের জামার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে জামাটাও আমাকে করুণা করছে। সত্যি বলতে জামাটা এনেছিলাম স্পেশাল কোনো সময় পরার জন্য, যেমন বিয়ের পরে পাত্রীকে আনতে যাওয়ার সময়। বেশি ঢং দেখে আজকেই পরে ফেললাম। সবাই দেখে ফেললো, অথচ যাকে দেখানোর জন্য পড়লাম সেই দেখলো না। বাসায় পৌঁছে দ্রুত ল্যাপটপ খুলে আব্বুকে ফাইলটা ট্রান্সফার করে দিলাম। বাসার পাশের দোকান থেকে সবগুলো কাগজ প্রিন্ট করে আব্বু আমাকে দেখালেন। সুন্দরভাবে কাগজগুলো সাজিয়ে দিয়ে ফাইলে তুলে রেডি করে দিলাম। আলমারি থেকে আব্বুর সবচেয়ে সুন্দর স্যুট বের করে আব্বুকে সাজগোজ করে দিলাম। খুশি মনে আব্বু আত্মবিশ্বাসের সঙ্গে বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, তুই গেট বন্ধ করে দিয়ে বাসাতেই থাক, আমি মিটিং শেষ করে আসতেছি। আচ্ছা আব্বু, বেস্ট অফ লাক, খুব ভালো মিটিং হবে দেখো ইনশাল্লাহ। বাবাকে বিদায় দিয়ে গেট বন্ধ করে দিয়ে রুমে এলাম আমি। কোনো কাজ নেই আমার। আলমারি খুলে আরও 2টা সুন্দর ড্রেস বের করলাম। 1 গাদা চুড়ি, কানের দুল, ব্রেসলেট নিলাম। এরপর নতুন আরেক জোড়া জুতো বের করে রাখলাম। মায়ের আলমারি থেকে বের করলাম 2টা শাড়ি, সব কিছু ব্যাগে ভরে রাখলাম। পুরো বাসার সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করতে লাগলাম আমি। বাসায় এমনিতে বিড়াল বা ইঁদুর নেই, তারপরও একবার দেখা দরকার। হঠাৎ বাবরি চুলের রুমে এসে থমকে দাঁড়ালাম। এই রুমটা আগে সবসময় ফাঁকা থাকতো। ছেলেটা বেশ গোছালো স্বভাবের। রুমের বেডশিট টান টান করে বিছিয়ে রাখা। রুমে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রয়ার খুলতে গিয়ে বুঝলাম তালাবদ্ধ। মেজাজটা খারাপ হলো। তালা দিয়ে রাখতে হবে কেন? অবশ্য তার ঘর, তার জিনিস তালা দিয়ে রাখতেই পারে, তাতে আমার কি? অন্যের জিনিস দেখার প্রতি আমার অত লোভ নেই। বাইরে এসে টবের গাছগুলোতে পানি দিলাম। সময় যেন কাটছি না, অথচ এটা আমারই বাড়ি, আমারই চিরচেনা থাকার জায়গা। মাত্র 2-4 দিনে কেমন অদ্ভুত লাগছে আমার। মনে হচ্ছে দাদু বাড়িতে তাড়াতাড়ি ফিরে গেলেই বাঁচি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম গেটে খটখট শব্দ হচ্ছে। বাবা এসেছে হয়তো। আমার ফোন খুঁজে পেলাম না। এক দৌড়ে বাইরে এলাম আমি। গেট খুলে আমি হতভম্ব। সাইয়ারা মুভির নায়ক এসেছে বাইক নিয়ে। আর একবার মাথা ঝাড়া দিয়ে তাকাতে বুঝলাম এটা বাবরি চুলালা। বললাম, আপনি এখানে এই সময়? আঙ্কেল বলেছেন আপনাকে নিয়ে যেতে। কোন আঙ্কেল? আপনার বাবা। কোথায় নিয়ে যেতে? দাদা বাড়িতে। আমার বাপ জীবনে এটা বলবে না। ফোন দিন ওনাকে। দিচ্ছি। আপনি কি মিটিং শেষ করে ফেললেন? হ্যাঁ। মিটিং কেমন হয়েছে? ভালো, খুব ভালো। আব্বু কোথায়? ওনার আরও কিছু কাজ বাকি আছে। আপনি আব্বুকে রেখে চলে যাচ্ছেন যে? জার্মান ভদ্রলোক চলে গেছে, বাকি কাজ আঙ্কেল একা করতে পারবেন। উনি বলেছেন আপনাকে বাড়িতে নিয়ে যেতে। আমি গেট থেকে সরে এলাম। আমার চোখে এখনও ঘুমের রেশ। কিন্তু রয়্যাল এনফিল্ড বাইক উনি কোথায় পেয়েছে? প্রথম দেখে ভেবেছিলাম সাইয়ারা মুভির নায়ক। আমার বাসার দরজায় নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে যাচ্ছিলাম। পরক্ষণে এই ভেবে হাসি পেল যে তার মানে আমার হবু বর পাক্কা সিনেমার হিরোদের মতো। কি কপাল আমার। আমি খুঁজে পাচ্ছি না ফোন। বাবরিওয়ালা নিচতলায় ড্রয়িং রুমে বসে আছে। আমি বললাম, আমার নাম্বারে একটা কল দিতে হবে, ফোন খুঁজে পাচ্ছি না। বাবরিওয়ালা নিজের ফোনটা এগিয়ে দিল আমার দিকে। আমি নাম্বার তুলে কল দিলাম। খুবই মৃদু সাউন্ডে রিংটোন বাজছে, কিন্তু কোথায় বাজছে বুঝতে পারছি না। বারবার কল দিয়ে আমি ড্রয়িং রুমে রান্নাঘরে খুঁজছি। হঠাৎ বাবরিওয়ালা আমার ফোন নিয়ে এসে আমার সামনে ধরলো। আমি ওনার ফোনটা ফেরত দিতে আমার ফোনটা দিলাম।
তারপর মুচকে এসে বললাম থ্যাঙ্কস। কোথায় পেলেন? সে নির্বিকার ভঙ্গিতে বলল আমার রুমে। টপ করে আমার মুখের হাসি বন্ধ হয়ে গেল। সিসি মীরা, করেছিসটা কি তুই? ফোনটা ফেলে আসার আর জায়গা পেলি না? শিট। লজ্জায় এড়াতে বললাম কিছু মনে করবেন না, আমি কোনো বিশেষ উদ্দেশ্যে আপনার রুমে যাইনি। আমি আসলে পুরো বাসাটাই চেক করছিলাম, মানে আমরা তো বাসার বাইরে, সব কিছু ঠিকঠাক আছে কিনা এজন্য। বাবরি চলো স্বাভাবিকভাবে বললো ইটস ওকে, পুরোটাই আপনার বাসা, আপনি যেতেই পারেন। আপনি মাইন্ড করেননি তো? কেন? ওকে, ভালো। আমি ওর নাম্বার কল দিলাম, রিসিভ করে বললাম হ্যাঁ মীরা, আলহামদুলিল্লাহ মিটিং খুবই ভালো হয়েছে মা, মনে হচ্ছে কাজটা হবে। তুমি দাদু বাড়িতে যাবে না? যাব। আমার আরও দেরি হবে মা, আমি মঞ্জিরকে পাঠিয়েছি, তুই ওর সঙ্গে যা। কিন্তু আমি ওর সঙ্গে যাব না। যা, কোনো অসুবিধা নেই, বাবা বলেছি তো, অনেক ভালো ছেলে। আব্বু কল কেটে দিলেন। আমি বিব্রত মুখে বাবরি চুলের দিকে তাকালাম। সে আমার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে। আমি তাকানো মাত্রই বলল আমার সঙ্গে যাবেন না বললেন কেন? আমি কি ভূত? ভূতের মামা আপনি? কি শুনুন, আমি বাইকে যাব না, আমি বাইক ভয় পাই, তাছাড়া দাদুবাড়ি অনেক দূর, এত দূর বাইকে জার্নি করতে পারবো না। বাবরি চুল খানিকক্ষণ ভেবে বলল তাহলে বাইকটা রেখে যাই, বাসে যাবেন নাকি সিএনজিতে? যে কোনো একটাতে গেলেই হবে। ঠিক আছে। বাবরিওয়ালা বাইকটা বাসার ভেতরে ঢুকে রাখতে গেল। আমি হতভম্ব হয়ে বিছানে বসে রইলাম। বাইকে আমি মোটেও ভয় পাই না, তার সঙ্গে বাইক জার্নি করবো ব্যাপারটা ভেবেই আমার পুরো শরীর হিম হয়ে যাচ্ছিল। এসব সিনেমায় হয়, নায়কের বাইকের পিছনে নায়িকা, আমি নিজেকে মনে মনে নায়িকা ভাবলেও আপাতত ওনার বাইকে ওঠার দুঃসাহস আমার নেই। আমি কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে দরজায় এসে অপেক্ষা করতে লাগলাম। বাবরিওয়ালা নিজের রুমে। আমার হঠাৎ মনে পড়ে গেল গতকালের কথা। কালকে বাবা যখন বলেছেন তোর ওকে পছন্দ না হলে আমাকে বলিস, তখন আমি বলেছিলাম ওনাকে পছন্দ অপছন্দ করার সুযোগ দিয়েছো তুমি আমাকে তো বলেছো যাতে ওনার আশেপাশে না যাই। এ কারণে কি আব্বু আজকে ইচ্ছাকৃতভাবে পাঠিয়েছে যাতে আমি পরিচিত হই, পছন্দ করার সুযোগ পাই? কথাটা ভেবে নিজের কপালে হাত দিয়ে বসে পড়লাম। এ কেমন কারবার হলো? একসময় বাবরি চুল সামনে এসে বলল আবার কি হলো? মাথায় হাত কেন? কিছু না। কার বাইক এটা? আমার বন্ধুর। বন্ধু কিছু বলবে না? এটা যে এখানে রেখে যাচ্ছেন না, এই বন্ধু কিছু বলার বন্ধু না। ও আচ্ছা। দুজনে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে একটা অটোতে উঠলাম আমরা। সে বসেছে আমার মুখোমুখি। মনে হচ্ছে অটোতে গেলে সবচেয়ে ভালো হবে, বাসে কিংবা সিএনজিতে উঠলে পাশাপাশি বসতে হবে। বিষয়টা অস্বস্তিকর মনে হবে আমার জন্য। অটো থেকে নেমে সামনে সিএনজি স্ট্যান্ড। বাবরিওয়ালা সিএনজি ঠিক করতে যাচ্ছে। আমি বাধা দিয়ে বললাম চলুন অটোতে যাই। সে বলল সিএনজিতে তাড়াতাড়ি যাওয়া যাবে। তাড়াতাড়ি যাওয়ার মতো তারা আমার নেই, সিএনজিতে আমার দম বন্ধ লাগে। অটোতে যাব, অটো খোলামেলা, বাতাস লাগবে। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম পার্টটা কেমন লাগলো কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।